গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে ৮ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে। আর এই প্রশ্নগুলো আলোচনা করার আগে একটা কথা অবশ্যই বলতে হবে যে এই প্রশ্নের উত্তরগুলো খুব বেশি বড় লেখা যাবে না। ৮ নম্বর মানে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ১৫ থেকে ১৬টা বাক্যের মধ্যে কিন্তু পরীক্ষায় লিখবে, কারণ এটাই হচ্ছে বোর্ডের নিয়ম। খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর এই ১৫-১৬টা যে বাক্য তোমরা লিখবে এর মধ্যেই কিন্তু কি থাকবে, এর মধ্যেই কিন্তু তোমাদের যে ভূমিকা এবং উপসংহার এবং এছাড়াও আরও বিভিন্ন যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন কখনো দেখবে সরাসরি আসে, আবার কখনো ভেঙেও আসে। তাহলে যদি ভাঙা কোশ্চেন থাকে সেটা তোমাদের পরীক্ষায়, সেটা তোমাদের জন্য খুব ভালো, কেননা তাতে অনেক বেশি নম্বর কিন্তু সহজেই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? আর উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই দুটো কোশ্চেন মিলিয়ে, তার মানে এটা ৩+৫ ছিল, এটা মাধ্যমিকে ১৭ এসেছিল। এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। পরের প্রশ্ন, ১৯ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কী ভূমিকা ছিল? তাহলে ব্রাহ্ম সমাজ যেগুলো ছিল, সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ আর নববিধান, এরা সমাজের জন্য কী কী কাজ করেছিল এইগুলো তোমরা ভূমিকা উপসংহার দিয়ে ঠিকভাবে এবং মাঝখানে কিছু পয়েন্ট দিয়ে এগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্নটা যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? এই প্রশ্নটা মাধ্যমিকে দুবার এসেছে, ১৯ আর ২৪ সালে। এটা ৫+৩ মানে প্রথমটা ৫ নম্বরের প্রশ্ন, তারপরেরটা ৩ নম্বরের প্রশ্ন। এটা খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু তৈরি করতেই হবে, ঠিক আছে? আর এর পরেরটা ১৯ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। তাহলে সতীদাহ প্রথা বিরোধী আর রামমোহন কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। এখানেও কিন্তু ভাঙা কোশ্চেন আছে, মানে ৫+৩। এভাবেই কিন্তু উত্তরটা তোমাদেরকে তৈরি করতে হবে। ভূমিকা উপসংহার কিন্তু অবশ্যই এখানে থাকবে, ঠিক আছে? আর আর এর পরের প্রশ্ন, ১৯ শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ভালোভাবে তৈরি করবে। তিনি ধর্মের জন্য রামকৃষ্ণ কী করেছিলেন, কী বলেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই বলতেই হবে। আর এর সাথে ভূমিকা উপসংহার কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? তবে যাই তোমরা লেখো, কিন্তু ১৫ থেকে ১৬টাকে, খুব বেশি হলে তোমরা ১৮ থেকে ২০টা বাক্য লিখবে, তার বেশি কিন্তু লিখবে না। এবার তার সাথে সাথে সময়েরও একটা ব্যাপার থাকবে। একটা প্রশ্ন লিখতে গিয়ে দেখবে যেন অন্য প্রশ্ন বাদ না যায়, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এরপরে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী কী? এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে অবশ্যই তোমাদেরকে তৈরি করতেই হবে, ঠিক আছে? এবার আমরা ৩ নম্বর অধ্যায়, তাহলে ৩ নম্বর অধ্যায় থেকে তোমাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী? এই প্রশ্নটা পড়তে হবে। আর এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? এটা এটা কিন্তু মাধ্যমিকে ২২-এ এসেছিল। আর ঐতিহাসিক তাৎপর্য এটা কিন্তু আবার ২০২৫-এও দিয়েছিল, ঠিক আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী? তাহলে এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে যাবে স্কুলের পরীক্ষার জন্য, কারণ এটা দুবার মাধ্যমিকে এসেছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরপর আমরা যেটা বলেছিলাম যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং বিদ্যাসাগর কতটা সফল হয়েছিলেন, এই প্রশ্নের উত্তরটা আমরা আলোচনা করে দেবো। কীভাবে তোমরা উত্তরটা লিখবে সেটা আমরা বলে দেবো। আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, যেমন ভূমিকা অবশ্যই একটা থাকবে, ঠিক আছে? তাহলে সেই সময় মানে ১৯ শতকে সমাজে কিছু প্রথা, খারাপ প্রথা ছিল, যার মধ্যে অন্যতম ছিল বিধবা বিবাহ। মানে বিধবাদের কেউ বিয়ে করতো না, করতে চাইতো না, ঠিক আছে? তাহলে বিদ্যাসাগর কিন্তু এই বিধবাদের কষ্ট দেখে তিনি বিধবা বিবাহ, যাতে বিধবাদের আবার বিয়ে হয়, সেটা তিনি শুরু করেছিলেন, বা তিনি বিধবাদের প্রথম বিয়ে দিয়েছিলেন এবং সেটা আইন করে, ঠিক আছে?
আর এরপরে তিনি কী করেছিলেন, এরপরে তিনি বিভিন্ন বই রচনা করেছিলেন। এই বইগুলোতে তিনি বিধবা বিবাহ যে সমাজের জন্য এই বিধবা বিবাহ যে আইনসম্মত সেটা তিনি কিন্তু দেখিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? এরপর তিনি কী করেছিলেন, তিনি কাগজে কিছু লেখালেখি করেছিলেন এই বিধবা বিবাহকে নিয়ে, এই বিধবা বিবাহ কেন প্রয়োজন, ঠিক আছে? এটা যে মানে সমাজের কোনো নয়, ক্ষতি করবে না বা মেয়েরা যাতে এটা থেকে মুক্তি পায় সেজন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, ঠিক আছে? আর এরপর বিদ্যাসাগরের চেষ্টা এছাড়াও তিনি কী করেছিলেন, এছাড়াও তিনি আরও অনেক কিছু করেছিলেন। যেমন তিনি প্রায় ১,০০০ জন মানুষের একটা তিনি চিঠিতে ১,০০০ জন মানুষকে দিয়ে তিনি সই করিয়েছিলেন বিধবা বিবাহকে যারা মেনে নিয়েছিল, ঠিক আছে? এবং সেই চিঠিটা তিনি আবার ইংরেজদের কাছে, মানে সেই সময় যারা ক্ষমতায় ছিল ইংরেজদের কাছে, তিনি বড়লাটের কাছে তিনি পাঠিয়েছিলেন, ঠিক আছে? আর এরপরেই কী হয়েছিল, ১৯৫৬ সালে লর্ড ক্যানিং তিনি এটাতে সই করেছিলেন এবং বিধবা বিবাহ আইন করে বিধবা বিবাহ আবার কিন্তু শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে? এটা আর এর জন্য কী হয়েছিল, এর ফলে বিধবারা কিন্তু তাদের এই জীবনে যে দুঃখ কষ্ট থেকে তারা কিন্তু মুক্তি পেয়েছিল, ঠিক আছে? আর বিধবা বিবাহ ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন জায়গায়, কিন্তু শুধু আমাদের বাংলা নয়, বাংলার পাশাপাশি আরও অন্যান্য জায়গায়, মহারাষ্ট্র, আরও দক্ষিণ ভারতেরও কিছু জায়গায় কিন্তু বিধবা বিবাহটা অনেক ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে? আর সমাজের কিছু বাধাও ছিল এই সময়, ঠিক আছে? এটাও একটা পয়েন্ট হয়ে যাবে। যেমন বিদ্যাসাগর কিন্তু তার মতো করে চেষ্টা করেছিলেন বিধবা বিবাহটা যাতে শুরু করা যায়, কিন্তু আবার সেই সময় সমাজের যারা বড় মাথা ছিলেন তারা কিন্তু কখনোই এই বিদ্যাসাগরের এই কাজটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, ঠিক আছে? তারা বিদ্যাসাগরকে অনেকবারই আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো কথাই শোনেননি। তিনি কিন্তু বিধবা বিবাহটাকে তিনি শুরু করে দিয়েছিলেন, ঠিক আছে? এবং তিনি নিজের ছেলে নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী দেবী নামে একটি মহিলার বিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? আর এরপরে উপসংহারে এটাও একটা পয়েন্ট হবে। এটাও তোমরা এখানে যেটা লিখবে যে তিনি বিদ্যাসাগর অনেক প্রচুর টাকা পয়সা খরচ করে তিনি বিধবাদের বিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেভাবে এই বিধবা বিবাহ সমাজের সবাই এটাকে মেনে নিতে পারেনি। সেজন্য এটা তেমন বেশি মানুষ এটা ভালোভাবে মেনে নেয়নি, ঠিক আছে? এভাবেই তোমরা এটা তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।